হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। WBSSC গ্রুপ সি গ্রুপ ডির আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। দেখো, এর আগের দিন আমরা সেট 5 করেছিলাম, আজকে আমরা করব সেট 6। চলো, সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের ক্লাসে। দেখো, প্রথম প্রশ্নটা কি দিয়ে আছে, বলছে 5100 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে তিনজনের প্রাপ্যের অনুপাত যথাক্রমে 7:4:6 হয়, তাহলে বি ও সি এর মধ্যে প্রাপ্য টাকার পার্থক্য কত? তাহলে আমি দেখতে পাচ্ছি অনুপাতে এ, বি এবং সি এর মধ্যে যে অনুপাত সেটা হচ্ছে 4, 7, 4 আর 6। অর্থাৎ টোটাল যদি আমাদের 7, 4, 11, 6, 17 অনুপাত টাকা থাকে, তাহলে এ পাবে 7 অনুপাত, বি 4 এবং সি 6। তাহলে বি আর সি এর মধ্যে পার্থক্য কতটুকু? তাহলে বি আর সি এর মধ্যে পার্থক্য হচ্ছে 2 অনুপাত। আর টোটাল আমাদের টাকা কত? 17 অনুপাত। তাহলে আমি বলতে পারবো 17 অনুপাত টোটাল টাকাটাই কিন্তু আমাদের কত টাকা জানো? 5100 টাকা। কারণ টোটাল তো আমাদের 5100 টাকা ভাগ হচ্ছে না। তাহলে 1700 টাকা যদি 5100 হয়, 17 ইউনিট মানে যদি 51 হয়, তাহলে 1 ইউনিট মানে কত? 3 17 51। আর বি আর সি এর মধ্যে পার্থক্য কত? 2 অনুপাতের। তাহলে 2 অনুপাত মানে কত? 3 দুগুণে 6, অর্থাৎ 600 টাকা। অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। ঠিক আছে, অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। নেক্সট, পরেরটা কি বলেছে দেখো, পরেরটা, এক ব্যক্তির কাছে কয়েকটি 1 টাকার, 5 টাকা ও 10 টাকার নোট আছে। 1 টাকার নোট আছে কিছু, 5 টাকার কিছু নোট আছে, 10 টাকার নোট আছে। যদি প্রত্যেক নোটের সংখ্যা সমান এবং মোট টাকার মূল্য যদি 240 হয়, তাহলে মোট কতগুলি টাকা আছে? মানে যতগুলি 1 টাকা আছে, ততগুলি 5 টাকা আছে, ততগুলি 10 টাকা আছে, তাহলে মোট কতগুলি আছে? তাহলে আমি মনে করছি যে প্রত্যেকটি নোট এক্সটি করে আছে। ওকে, তাহলে এক্সটা যদি 1 টাকা থাকে, তাহলে মোট ক টাকা থাকবে গো? এক্স টাকা হবে, হ্যাঁ কি না? এক্সটি যদি 5 টাকার নোট থাকে, তাহলে মোট ক টাকা হবে? প্রত্যেকটাই সমান আছে না, জটা 1 টাকা, এক্সটি 1 টাকা আছে, এক্সটি তাহলে 5 টাকা এবং এক্সটি তাহলে 10 টাকাও আছে। বুঝা গেছে? তাহলে এক্সটি 5 টাকা মানে 5x টাকা, একটি 10 টাকা মানে 10x টাকা। তাহলে মোট কত টাকা হচ্ছে? তাহলে মোট আমাদের 10 5 15 16x টাকা হচ্ছে। আর এখানে আমাদের অরিজিনালি কত টাকা বলেছে? কত টাকা? 240 টাকা। তাহলে 16x মানে যদি 240 হয়, x এর ভ্যালু হবে 240/16। কত হবে? কাটাকাটি করলে, হ্যাঁ, 8 দিয়ে করলে 8 দুগুণে 16, 30, 30/2 মানে 15। ওকে, তাহলে x এর ভ্যালু 15। তাহলে মোট কতগুলি নোট আছে? তাহলে এখানে 15টা, এখানে 15টা, এখানে 15টা। তাহলে মোট কত টাকা আছে? মোট কটা আছে? 3xটা, অর্থাৎ 3 গুণিত 15। মোট কটা নোট আছে? 45টা নোট আছে। মোট কটা নোট আছে? 45টা। ক্লিয়ার? মোট আমাদের 45টা নোট আছে। পরের প্রশ্ন, এ ও বি একটি ব্যবসায় বিনিয়োগ করে। এ 8 মাসের জন্য 1600 টাকা খাটায়, বি 4 মাসের জন্য খাটায়। কত টাকা খাটায়? 4 মাসের জন্য খাটায়। এখানে ভুল আছে একটু কোশ্চেনটা, ঠিক আছে? এখানে কোশ্চেন একটু ভুল আছে। 4 মাস 2 টাকা খাটায় নয়, বি 4 মাস খাটায়। ঠিক আছে, বি 4 মাস খাটায়। যদি বি মোট লভ্যাংশের কত অংশ, এখানটাই ভুল আছে, এখানটা 2 এর সাথে হবে। ঠিক আছে, মোট লভ্যাংশের 2 এর সাথে অংশ দাবি করে, তাহলে বি কত টাকা খাটায়? তাহলে আমরা কি করব? কোশ্চেনটা একবার পড়ে দিচ্ছি, কোশ্চেনটা একটু ভুল ছিল, আমি ঠিক করলাম। বলছে এ ও বি একটি ব্যবসায় বিনিয়োগ করে। এ 8 মাসের জন্য 1600 টাকা খাটায় এবং বি 4 মাস খাটায়। কত টাকা সেটা আমি জানতে চেয়েছে। এবং বি কত টাকা লাভ চাইছে? বি লাভ চাইছে 2 এর শতাংশ। তাহলে বি কত টাকা খাটায়? ওকে, তাহলে দেখো, হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে হবে আমাকে, যে আমি মনে করছি এ কত টাকা খাটায়? 16,000 টাকা খাটায় এবং বি খাটায় x টাকা। তাহলে এ এর টাকাটা কেটেছে 8 মাস এবং বি এর টাকাটা কেটেছে 4 মাস। ঠিক আছে, তাহলে এদের লভ্যাংশের অনুপাত কত হবে? ঠিক আছে, এদের লভ্যাংশের কত হবে অনুপাত? ঠিক আছে,
লাভের অনুপাত, আগে লাভের অনুপাতটা দেখে নি। হ্যাঁ, লাভের অনুপাত, ওকে, এ আর বি এর মধ্যে টোটাল 7 টাকা যদি লাভ হয় তার মধ্যে 2 টাকা লাভ বি এর, তাহলে 5 টাকা লাভ এ এর, তাহলে লাভের অনুপাত 5 আর 2। আর এখানে কত অনুপাত পাচ্ছি লাভের অনুপাত, তাহলে এখানে লভ্যাংশের অনুপাত এ এর লভ্যাংশ এত টাকা 16,000 টাকা 8 মাস মানে 16,000 গুণিত 8, আর বি এর লভ্যাংশ এক্স গুণিত 4 ইকুয়াল টু হচ্ছে 5/2। কেন 5/2? কারণ 7 টাকা 2 টাকা হচ্ছে বি এর লাভ, মানে 5 টাকা লাভ হচ্ছে এর, ব্যাস। তাহলে আমরা কাটাকাটি করে দাও, 4 দুগুণে 8, 2, ওকে 2। তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 16,000 গুণিত 2 গুণিত 2 নিচে 5, ওকে। তাহলে কাটাকাটি করব, 5 দিয়ে করলে কত হবে, 5 3 15, 5 দুগুণে 10, 3200। তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 3200কে 2 দিয়ে গুণ করলে 64, 64 দুগুণে 6 দুগুণে 12, 12,800, অর্থাৎ বি 12,800 টাকা বিনিয়োগ করে। তাহলে বি কত টাকা বিনিয়োগ করছে, 12,800 টাকা, ওকে। লাভের অনুপাতটা আমি করে দিয়েছি, এ এর বি এর মূলধনটা ধরে নিয়েছি এক্স। চলো পরের অঙ্ক বলছে √24 এর মনোমানুক মান যদি এটা হয় তাহলে √8/3 এর নিকটতম মান কত, ওকে। এটা পুরোটার তলায় √8/3 এই পুরোটার তলায়, হ্যাঁ মানে এই পুরোটার তলায় রুট। যাই হোক, তাহলে √24 এর অর্থ কি, এর অর্থ হচ্ছে আমি যদি একটু ভালোভাবে করি যে এর মধ্যে আছে √8 আর √3, 3 8 24, হ্যাঁ এটাই তো কথা। আর আমাদের দেয়া আছে কত, √8/3। এবারে আমরা যদি ওপর নিচে √3 গুণ করি, আমরা কি করছি দেখো, এটার মানে তো ওপরে আছে √3, √8 নিচে আছে √3, আমরা ওপরে একটা √3 গুণ করে দিচ্ছি, নিচেও একটা √3 গুণ করে দিচ্ছি। তাহলে কি হবে, √8 গুণিত 3/3 মানে √24/3। তাহলে √24 এর মান কত, 4.898, তাকে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো জাস্ট। তাহলে 3 16 48 এবং 3 33, 3 3 9, 3 6 3 3 9 এর কাছাকাছি, তাহলে 16.33 হবে অ্যান্সার, এটার কাছাকাছি হবে অ্যান্সার, ঠিক আছে। যদিও অ্যাপ্রক্সে আসবে আর কি, অ্যাপ্রক্সিমেট, প্রায়, একদম অ্যাপ্রক্স একদম ঠিকঠাক আসবে না, প্রায়, ওকে। চলো নেক্সট পরেরটা, 5এরটা বলছে 120 জন ছাত্রের প্রাপ্তি নম্বরের গড় হচ্ছে 35, কৃতকার্য ছাত্রদের নাম্বারের গড় 45 এবং অকৃত ছাত্রদের 15 হলে কতজন ছাত্র পাস করেছে, ওকে। তাহলে কতজন ছাত্র পাস করেছে কেমন করে করব, দুটো দিক, একদিকে লিখবো পাস, একদিকে লিখবো ফেল, দিয়ে আমরা অ্যালিগেশন লাগাবো, ঠিক আছে। যারা পাস করেছে তাদের গড় হচ্ছে 39, আর যারা ফেল করেছে তাদের গড় হচ্ছে 15, কিন্তু ওভারঅল সবাইকে যদি মিলিয়ে মিশিয়ে গড়টা চেক করি তাহলে হচ্ছে 35। আমরা এক্স ধরেও করতে পারতাম, ঠিক আছে, আমরা কোনাকুনি বিয়োগ করে দেবো, এখানে যাচ্ছে 20 আর এখানে যাচ্ছে 4, ওকে। তাহলে আমি দেখছি যে এই পাস আর ফেলের অনুপাত দাঁড়াচ্ছে কত, 5:1, ওকে। তাহলে টোটাল যদি 6 জন থাকে, পাস করবে 5 জন আর 1 জন ফেল করবে, কিন্তু টোটাল তো 120 জন, তাহলে আমাদের 120 জনের মধ্যে করেছে কত, পাস, তাহলে 6 জনের মধ্যে পাস করেছে 5 জন, তাহলে 120 জনের মধ্যে কত করবে, 6 এর 5, 5 এর 6, 120 গুণিত 5 এর 6, অর্থাৎ মোট কতজন হচ্ছে 100 জন, ওকে, মোট 100 জন। তাহলে পাস করার সংখ্যা কত, 100 জন, এটা এক্স ধরেও আমরা করতে পারতাম, ওকে। চলো নেক্সট, কোন একটি বস্তু 10% লাভে বিক্রি করা হলো, বস্তুটি 60 টাকা কম দামে বিক্রি করা হলে 20% ক্ষতি হতো, বস্তুটির কেনা দাম কত টাকা। আমরা সবসময় একটা জিনিস বুঝবো, কেনা দাম, কোনো একটা জিনিসের কেনা দাম সর্বদা ধরে নেবো 100 টাকা, ঠিক আছে। তাহলে 10% লাভে যদি বিক্রি করি তখন তার বিক্রয় মূল্য না হবে 110%, পার্সেন্টেজে ধরবো আমরা, ক্রয় মূল্য আমরা ধরছি 100%, যদি 10% লাভে বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য হবে 110%, আর যখন 20% লসে বিক্রি করব তখন বিক্রয় মূল্য হবে
80%। তাহলে আমার বিক্রয় মূল্য এটা ছিল, এটা হলো কেন হলো? কেন হলো? এই যে বিক্রয় মূল্যটা 30% কমলো, তার কারণ হচ্ছে আমাদের দাম কত কমেছে? 60 টাকা কমেছে। অর্থাৎ বিক্রয় মূল্য 30% কমার কারণ হচ্ছে বিক্রয় মূল্যটা 60 টাকা কমেছে, অর্থাৎ যেটাই 30% সেটাই 60 টাকা। তাহলে 1% মানে কত টাকা? 2 টাকা, হ্যাঁ কি না? তাহলে বস্তুটির কেনা দাম কত? তাহলে কেনা দাম হচ্ছে আমাদের 100%। 100% মানে 200 টাকা। 1% মানে যদি 2 টাকা হয়, তাহলে 100% মানে কত টাকা? 200 টাকা। আবারও বলছি, আমাদের কোনো একটা জিনিসের ক্রয় মূল্য ধরবো কত টাকা? 100%। তাহলে যখন 20% ক্ষতি হবে তখন 80%-এ বিক্রি হচ্ছে, তখন 10% লাভ হচ্ছে, তখন 110%। তাহলে এই ডিফারেন্সটা কত? 30%। কেন ডিফারেন্স? কারণ 60 টাকা কমে বিক্রি করেছে। ওকে, নেক্সট পরেরটা। একটি দড়ি 10 টাকায় 11 মিটার কিনে 11 টাকায় 10 মিটার বিক্রি করলে কত লাভ হবে? খুব ভালো অঙ্ক। কিভাবে করব? দেখো, একদিকে লিখবো পরিমাণ, একদিকে লিখবো টাকা। সবসময় এইগুলোর জন্য এইভাবে যদি করি তাহলে খুব ইজি হয়ে যায়। একবার লিখবো কেনা দাম, একবার লিখবো বেচা দাম। কেনার সময় ওকে 11 মিটার কিনেছিলাম কত টাকায়? 10 টাকায়। বেচার সময় 10 মিটার বিচ্ছে ক টাকায়? 11 টাকায়। সব সময় মনে রাখবে পরিমাণকে সমান করতে হবে। কাকে? পরিমাণকে সমান করতে হবে। তাহলে পরিমাণ একবার দেখতে পাচ্ছি 10, একবার দেখতে পাচ্ছি 11, এই দুটোকে সমান করার জন্য এটাকে 10 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। আর এটাকে 11 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে অর্থাৎ পরিমাণটা আমার দাঁড়িয়ে গেল দেখা 110। একটা ফিক্স পরিমাণের সবসময় লাভ বা ক্ষতি সবসময় একটা ফিক্স পরিমাণ হয়। 1 মিটারের করবো, নয় 100 মিটারের করবো, নয় 110। এখানে আমরা 110-এর করছি। তাহলে আমরা কোনো একটা নির্দিষ্ট পরিমাণ জিনিসের কেনা দাম হচ্ছে 100 টাকা আর বেচা দাম হচ্ছে 121 টাকা। তাহলে লাভ কত টাকা? তাহলে 100 টাকায় লাভ কত টাকা? 100 টাকায় যেটা লাভ সেটাই শতকরা লাভ। তাহলে আমি 100 টাকাতে লাভ দেখতে পাচ্ছি 21 টাকা, মানে 21%। আমার আর আলাদা করে পার্সেন্টেজটা করার দরকার পড়লো না, কারণ অলরেডি আমাদের ক্রয় মূল্যটা 100 টাকা ছিল। যদি 100 না থাকতো তাহলে বার করতাম। বোঝা গেছে যে 100 টাকায় লাভ 21 টাকা, তাহলে এত টাকায় কত? যদি 200 টাকায় হতো, যদি 200 টাকায় 21 টাকা হতো, তাহলে 200 টাকায় 21 টাকা, 100 টাকায় কত? এখানে 100 টাকাতে 21 টাকা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আর কিছু করার দরকার পড়লো না। ওকে, চলো নেক্সট পরেরটা কি বলেছে? কত টাকা 5 বছরে আসলের 6 বছরে 3/2 গুণ হবে এবং 6 বছরে 960 টাকা হচ্ছে। ঠিক আছে, এটা কোশ্চেনটা একটু ভুল আছে। কি বলছে? কত টাকা 5 বছরে আসলের, এই 6 বছরে এখানে হবে না, কত টাকা 5 বছরে আসলে 3/2 গুণ হবে এবং 6 বছরে ওকে 960 টাকা। ঠিক আছে, ভালো করে বোঝো। বলছে কত টাকা 5 বছরে আসলের 3/2 গুণ হয় এবং 6 বছরে হয় এত টাকা। ওকে, তাহলে আমাকে কিভাবে করব, কিভাবে বুঝতে হবে? তাহলে আমাদেরকে, আমি মনে করছি আসল কত টাকা? আসল কত টাকা? পি টাকা। ওকে, তাহলে আমাদের হয়েছে কত? আসলের এত গুণ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সুদে আসলে আমাদের হয়েছে কত টাকা? সুদে আসলে হয়েছে 3/2 গুণিত পি টাকা। তাহলে সুদ কত টাকা পাচ্ছি আমরা? সুদ পাচ্ছি 3/2 পি মাইনাস পি, অর্থাৎ 1/2 পি। ওকে, তাহলে এত টাকা সুদ পাচ্ছি। তাহলে এত টাকা সুদ, সুদ মানে কি? তাহলে সুদ এসআই ইকুয়াল টু আমরা কি জানি? PRT বাই 100। ওকে, তাহলে সুদ হচ্ছে 1/2 পি, আসল হচ্ছে পি, আর পি এর ভ্যালু হচ্ছে 5 আর নিচে হচ্ছে 100। পি এ কেটে গেল, হ্যাঁ 5 কুড়ি 100। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 20/2 মানে 10। তাহলে আমি রেট পেলাম। তাহলে আমি প্রথমত কি পেলাম? রেট। সুদের হার কত? ঠিক আছে, সুদের হার কত? এখন 6 বছরে হয়ে গেছে 960 টাকা। ঠিক আছে, তাহলে আমি একটা সিম্পল জিনিস বুঝবো যে আমার কোনো একটা জিনিস 6 বছরে কত টাকা সুদ পাবো। তাহলে আমি 6 বছরে সুদ কত বার করব? 6 বছরে সুদ কত পাবো বার করব। ঠিক আছে, তাহলে 6 বছরে সুদ কত টাকা পাবো?
প্রিন্সিপাল যে টাকা, প্রিন্সিপাল আমি জানি না এখন, পি গুণিত আর, আর এর ভ্যালু এত, পি বাই 100, এটা হচ্ছে কি 6 বছরের সুদ। ঠিক আছে, 6 বছরের সুদ, কাটাকাটি করে দাও, এখানে 3 5, তাহলে কত 3p/5। ঠিক আছে, তাহলে 6 বছরের সুদে আসলে কত হবে, 6 বছরের সুদে আসলে কত টাকা হয়েছে আমি একটু বুঝিয়ে বুঝিয়ে করছি। তাহলে সুদ প্লাস আসল অর্থাৎ পি প্লাস 3p/5 এটা ইকুয়াল টু দেওয়া আছে 960 টাকা। তাহলে এখানে 5p প্লাস 3p/5 ইকুয়াল টু 960। ওকে, তাহলে 8p/5 ইকুয়াল টু 960। তাহলে এখানে পি এর ভ্যালু হয়ে যাচ্ছে 960 গুণিত 5/8, 8 12 96, এত অ্যান্সার হয়ে যাচ্ছে 600 টাকা। অর্থাৎ প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 600 টাকা। এবারে এত কিছু কি করার আদৌ প্রয়োজন আছে, আমাদের কি এত কিছু করার প্রয়োজন আছে? তাহলে দেখো সেই জিনিসটা আমাকে বুঝতে হবে যে কতটুকু করার প্রয়োজন আছে, কতটুকু করার ছিল না। এটা আমি জাস্ট বেসিক এইভাবে আমাকে বুঝে বুঝে করতে হতো, কিন্তু আমরা কিভাবে করছি দেখো, আমরা একটা জিনিস বুঝবো যে কোনো একটা জিনিস 5 বছরে 1.5 গুণ হয়েছে। ঠিক আছে, 1-এর 3-এর 2 গুণ হয়েছে, আমি শুধু 3-এর 2 মানে কত পার্সেন্ট দেখবো। তাহলে 3-এর 2 মানে কত পার্সেন্ট হয়েছে টাকাটা, প্রিন্সিপাল সবসময় 100%। ঠিক আছে, তাহলে 3-এর 2 মানে হয়েছে কত 150%। ওকে, তাহলে 150%, এটা তো সুদে আসল, অর্থাৎ এখানে প্রিন্সিপাল প্লাস সুদ আছে, তাহলে সুদ হচ্ছে আমার 50%। তাহলে 5 বছরে যদি 50% হয় তাহলে ইয়ারলি হচ্ছে 10%। ওকে, ইয়ারলি হচ্ছে 10%। আবার ইয়ারলি যখন 10%, তখন 6 বছরে কত টাকা সুদ পাবো, 60%। তাহলে 6 বছরে সুদে আসলে কত টাকা পাবো, 6 বছরে সুদে আসলে পাবো 160%। তাহলে সেই 160%-এর ভ্যালু দেওয়া ছিল 960 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত, 696, 60 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত, 1%-এর ভ্যালু হচ্ছে 6 টাকা, সরি 696, 6 টাকা। তাহলে প্রিন্সিপাল আমাদের 100%, সেটা ইকুয়াল টু 600 টাকা। আমরা এইভাবে ভাববো। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ট্রিক, আশা করি বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট পরেরটা দেখো কি বলেছে, যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট যদি এত হয় তাহলে কত হবে। দেখো আমাদের দেয়া আছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার যে স্কোয়ার সেটা দেয়া আছে 2870। তাহলে আমাদের জানতে চেয়েছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট ডট করে যদি 40 স্কোয়ার হয় তাহলে কত হবে। আমি যদি প্রত্যেকটা থেকে 2 কমন নিই, 2 না 2 স্কোয়ার, 2 যদি 2 স্কোয়ার যদি কমন নিই, ঠিক আছে, তাহলে আমাদের কি পড়ে থাকবে, কারণ এখানে এই 2টাকে লেখা যাবে 2 × 1 মানে 1 স্কোয়ার পড়ে থাকবে, 4টাকে লেখা যাবে 2 × 2 2 স্কোয়ার, তারপরে যে 6 থাকবে 6টাকে লেখা যাবে 2 × 3, 2 স্কোয়ার নিয়ে নিয়েছি 3 স্কোয়ার পড়ে থাকবে, তাহলে ডট ডট করে লাস্টে পড়তে হবে 20 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে 4, আর এখানে 2870 ছিল, ব্যাস এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে কত যাচ্ছে, 4 0 0, 4 7 28, 8 হাতে হলো 2, 4 8 32, 2 34, 4 হাতে হলো 3, 4 2 8 3 11, তাহলে 11,480 will be the answer, option C. Okay, option C is the answer. Next, পরবর্তী কোশ্চেন বলছে সরল সুদের হারে প্রথম বছরের সুদ 3%, পরে 3 বছর হবে, এটা ও বছর নয়, পরে 3 বছর হবে। ঠিক আছে, পরে 3 বছর 6% হারে, ঠিক আছে, এবং পরবর্তী বছরগুলোর জন্য 9% প্রতি বছর। তাহলে কোনো টাকা 10 বছরের সুদ যদি এত টাকায়, আসল কত, আসল আমি মনে করছি x টাকা। ঠিক আছে, তাহলে x টাকার প্রথম 2 বছর, তাহলে 2 বছর p/100, তাহলে p হচ্ছে x, ওকে, আর হচ্ছে 3/100, তাহলে প্রথম 2 বছরের জন্য এই টাকা। তারপরে 3 বছর, তাহলে x টাকা 3 বছরের সুদ হচ্ছে 6%। ঠিক আছে, তাহলে মোট কত বছর হলো গো, প্রথমে 2 বছর, তারপরে 3 বছর, 5 বছর হয়ে গেল, এরপরে 5 বছর, তাহলে পরবর্তী যত বছরই হোক না কেন 9% করে। ঠিক আছে, তাহলে 5 বছর হয়ে গেছে, তাহলে পরবর্তী 5 বছরের জন্য সুদ হচ্ছে 9%। তাহলে x টাকার 5 বছর 9% উপরে সুদ হচ্ছে 100, ইকুয়াল টু হচ্ছে 2 7 এত টাকা। ওকে, ব্যাস ক্যালকুলেশন করা যাক।
তাহলে 3 দুগুণে 6x, এখানে 318x, 5 নং 45x, 100টা আমরা ওদিকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, দুটো শূন্য আমরা এদিকে পাঠিয়ে দিচ্ছি, কারণ তো সেই তো গুণ তো করতেই হবে। 18 × 24, 24 আর এই যে 69, 69x ইকুয়াল টু এটা। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে, মনে হচ্ছে 4 দিয়ে যাবে, হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে। তাহলে 40 × 100, অ্যান্সার হয়ে যাচ্ছে x এর ভ্যালু 4000 টাকা। ওকে, তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে 4000 টাকা। নেক্সট পরেরটা, 1323 এর সাথে ন্যূনতম কত গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন হবে? 1323 এর সাথে কত গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন হবে? ওকে, দেখো 1323 এর সাথে কত গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে একটা সিম্পল কথা বলো, যে সংখ্যাটা আমাদের আছে 1323, তাই না? 1323 এর মধ্যে কি কি আছে সেটাকে বার করতে হবে। ওকে, 1323 এর মধ্যে কি আছে? 2 1 3, 3 6, 3 9, 3 তো থাকবেই নিশ্চয়ই। তাহলে আমি 3 দিয়ে যদি দেখি 4, 3 4 12, 3 4 12, 3 1 3। আবার এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে 21 আর 21, কারণ 441 হচ্ছে 21 এর স্কোয়ার, বা আরো ফার্দার আমি ভাঙতে পারি। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি এই সংখ্যাটা 1323 সংখ্যাটা, এইটা এর মধ্যে 21 আছে দুবার আর একটা আছে 3। তাহলে ঘন হওয়ার জন্য কোনো একটা জিনিসকে 3 বার হতে হবে। তাহলে 3 এর সাথে কত গুণ করতে হবে যাতে 21 হয়ে যায়? তাহলেই তো 21 3 বার হয়ে যাবে, 21 এর কিউব হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই লাগবে 7। বুঝা গেছে? অপশন থেকে দেখতে পাচ্ছি কত লাগবে, 7 লাগবে। তাহলে 21টা 3 বার হয়ে যাবে। ওকে, নেক্সট, 391টি কলা 3টি বাঁদরের মধ্যে 1 2 2 3 এবং 3 4 অনুপাতে ভাগ করা হলে প্রথম বাঁদরটি কত কলা পাবে? তাহলে প্রথমে আমাদের কাজ হবে এই যে অনুপাতটা, এটা একটু সহজ করে লিখে নেওয়া। 1 2 2 3 এবং 3 4, 2 3 আর 4 এর লসাগু কত? 12। প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে দেখতে পাচ্ছি 6, এখানে দেখতে পাচ্ছি 4, এখানে হচ্ছে 3, তাহলে 6:8:9। ওকে, এটা আমি দেখতে পেলাম। তাহলে টোটাল আমি দেখতে পাচ্ছি কটা কলা আছে? 8 6 14 9 23টা কলা। কটা কলা আছে? 23টা কলা। তাহলে এখানে টোটাল 23 ইউনিটের ভ্যালু হচ্ছে 391। ওকে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 23 একে 23, 23 একে 23, 161, 7 17 ইউনিট। ঠিক আছে, 17 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 17 হয়, তাহলে প্রথম বাঁদরটি 6 ইউনিট পাচ্ছে, অর্থাৎ 6 গুণিত 17, 6 17 কত হবে? 102টি। 102টি। ওকে, চলো তারপরটা কি বলেছে? এক ব্যক্তি তার আয়ের 6% সঞ্চয় করেন, 2 বছর পরে তার আয় 15% বাড়ে, কিন্তু তার সঞ্চয় একই থাকে, তাহলে তার ব্যয় বাড়ার হার কত? ব্যয় কত বেড়েছে? ব্যাস, তাহলে একটা সিম্পল জিনিস দেখো, 6% সঞ্চয় করে মনে কত? আগে তার 100 টাকা আয় ছিল, হ্যাঁ, ব্যয় ছিল কত টাকা? 94 টাকা, এবং সঞ্চয় ছিল কত টাকা? 6 টাকা। 2 বছর পরে আয় 15 টাকা বেড়েছে, তাহলে আয় 115 টাকা, কিন্তু সঞ্চয় তার একই আছে, সঞ্চয় তার 6 টাকায় আছে। ঠিক আছে, সঞ্চয় তার 6 টাকায় আছে। তাহলে এখন তার ব্যয় কত? তাহলে এখন ব্যয় হচ্ছে 115 মাইনাস 6। ওকে, তাহলে কত হচ্ছে? 109 টাকা। তাহলে কত টাকা ব্যয় বেড়েছে গো? কত টাকা বেড়েছে? যে 15 টাকা আয় হলো, সেই 15 টাকা আয় বেড়েছে। তাহলে 15 টাকা ব্যয় বেড়েছে, কত টাকা বেড়েছে? 15 টাকা বেড়েছে, কিন্তু কত টাকার উপরে? 94 টাকার উপরে। ঠিক আছে, এখন ব্যয় বাড়ছে কতটা? 94 টাকায়। তাহলে 94 টাকায় যদি 15 টাকা হয়, 100 টাকায় কত? ব্যাস, ক্যালকুলেশন করো। 2 দিয়ে করলে 50, 2 দিয়ে করলে 47, তাহলে 750 বাই 47।
ঠিক আছে, 750 বাই 47 করা যাক। তাহলে 750কে 47 দিয়ে যদি আমরা করি, 47 একে 47 কত দিয়ে যাবে, 8 28 এটা দিয়ে যাচ্ছে, 5 দিয়ে করব তারপর। ওকে, 47 এটা 5 দিয়ে বসালাম, 5 দিয়ে বসালে কত হবে, 235। ওকে, 5 45 এরপরে কত দিয়ে যাবে, 47কে নিশ্চয়ই দশমিক করলাম, দশমিক করলে 0, 9 দিয়ে করতে পারছি, 9 দিয়ে করতে পারছি, 423 হবে। আর করার দরকার নেই, এখানে 27 আসছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 15.95, 15.95 এটা হচ্ছে উত্তর। খুব ভালো প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে, 15.95 এটা হচ্ছে উত্তর। ওকে, চলো 15.95 এটা হচ্ছে উত্তর। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলছে আচ্ছা দেখো বলেছে পরের কোশ্চেনটা, কোনো টাকা 5% সরল সুদের হারে 1 বছরে 6 গুণ হয়, তাহলে সুদের হার কত হলে ওই টাকা 12 গুণ হবে। তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি আমাদের প্রিন্সিপাল বা আসল যদি 100 টাকা হয়, ঠিক আছে, তাহলে আসল যদি 100 টাকা হয়, তাহলে সুদ হতে হবে কত টাকা, 500 টাকা, ঠিক না, সুদ হতে হবে 500 টাকা, ঠিক না। আসল যদি 100 টাকা হয়, হ্যাঁ, আমাদের সুদ হচ্ছে কত, এত টাকা। আচ্ছা একটা সিম্পল জিনিস বুঝতে হবে, কোনো টাকা যখন 5% সরল সুদ 1 বছরে হচ্ছে কত টাকা, 1 বছরে হচ্ছে কত টাকা, 6 গুণ। তাহলে 1 বছরে যখন 6 গুণ হবে, তাহলে সুদ পাবো কত, 5 গুণ, তবেই তো বেড়ে 6 গুণ হবে, ঠিক না। 100 টাকা সুদ, 500 টাকা সুদ হলে তবেই তো 600 টাকা হবে, তাই না, তবেই তো 6 গুণ হচ্ছে, তাহলে 5 গুণ সুদ দরকার আমি ধরলে, ঠিক আছে। তাহলে সেরকমই, তাহলে আমাকে দেখতে হবে যে 5 বছরে আমি 5% সুদে, হ্যাঁ, 1 বছরে আমি সুদ পাবো কত টাকা, 5 গুণ, হ্যাঁ কি না। তাহলে যখন আমার 5 গুণ সুদ দরকার, তখন সুদের হার 5%। তাহলে যখন টাকাটা 12 গুণ হবে, তখন সুদের প্রয়োজন কত, 11 গুণ সুদ দরকার। তাহলে ভালো করে বুঝে দেখো, 5 গুণ সুদ দরকার যখন সুদের হার 5%, তাহলে 11 গুণ সুদ দরকার, হ্যাঁ কি না, 11 গুণ সুদের প্রয়োজন, ঠিক আছে, 11 গুণ সুদের প্রয়োজন, আমাদের সুদের প্রয়োজন কত, 11 গুণ সুদ দরকার। তাহলে সুদের হার কত হবে, 11% না। ওকে, বুঝা গেল, আমাদের যখন 5 গুণ সুদের প্রয়োজন তখন সুদের হার 5%, তাহলে যখন 11 গুণ সুদের দরকার তখন সুদের হার হতে হবে 11%, সিম্পল। ওকে, টাইমটা যেহেতু এক, মুখে মুখে আমরা করতে পারি, ঠিক আছে। নেক্সট পরেরটা, গতিবেগ কত হলে 200 মিটার একটি দৈর্ঘ্যের ট্রেন 240 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে কত সেকেন্ডে, 22 সেকেন্ডে। মনে রাখবে, যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন কতটা দূরত্ব যায়, নিজের দৈর্ঘ্যটাও যায় প্লাস ট্রেনের দৈর্ঘ্যটাও যায়, অর্থাৎ যে ডিস্টেন্স অতিক্রম করে সেটা 200 মিটার প্লাস 240, অর্থাৎ 440 মিটারের ডিস্টেন্স অতিক্রম করে। আর এখানে টাইম বলে দিয়েছে 22 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের স্পিড ইকুয়াল টু মনে রাখতে হবে ডিস্টেন্স বাই টাইম, 440 বাই 22, অ্যান্সার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবার মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়, তাহলে এত কিলোমিটার পার আওয়ার, অ্যান্সার হচ্ছে 4 5 20, অর্থাৎ 4 18 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশান থেকে উত্তর দেখতে পাচ্ছি 72। আশা করি বোঝা গেছে। এই হচ্ছে আমাদের আজকের শেষ অঙ্ক ছিল। ওকে, চলো তাহলে আজকে এতটাই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।